সমুদ্রের মাঝে চলমান একটি জাহাজ, যাকে এখন কোনো দেশ তাদের তীরে ভিড়াতে চাচ্ছে না। শিপে ছিল প্রায় 120 থেকে 150 জন মানুষ। শত শত মানুষের আনন্দের মুহূর্ত হঠাৎই কাল হয়ে দাঁড়ায়। শিপে থাকা এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং শিপে ট্রিটমেন্ট চলাকালীন শারীরিক অবস্থা আরো খারাপ হয় এবং এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন। শুধু তাই নয়, বরং মৃত ব্যক্তির স্ত্রী যখন তার হাজবেন্ডের মরদেহ নিয়ে তাদের বাসায় ফিরতে ফ্লাইটে উঠবে, সেই সময় তিনিও গুরুতর অসুস্থ হয়ে যান। এমনকি এক পর্যায়ে তাকে ফ্লাইট থেকে নামিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু রহস্যজনকভাবে তিনিও মৃত্যুবরণ করেন। The first passenger to fall ill was a 70-year-old Dutch man. He died on board and his body was taken to St. Helena. Authorities say his 69-year-old wife fell ill at the airport on her way home and later died in hospital. এই সকল কিছুর পিছনে একটি মাত্র কারণ ছিল এবং সেটিই হলো হান্টাভাইরাস। Hantavirus. 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 Quarantine year. 4,050 people are that the genetic Not a new unexpected ocean as well. quarantine year. চলুন জানা যাক এই ভাইরাসের ব্যাপারে, কিভাবে এর উৎপত্তি, কেন এবং কিভাবে বা ছড়াচ্ছে, এবং আমরা কি আবারও করোনার মতো এক বিশাল মহামারীর শিকার হতে যাচ্ছি। এই সকল কিছু বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। এমভি অন্ডিয়াস এটি একটি ডাচ এক্সপেডিশন ক্রুজ শিপ যা অ্যান্টার্কটিকা ও সাউথ আটলান্টিক অঞ্চলে ভ্রমণ করত। জাহাজটি 1 এপ্রিল 2026-এ উশাইয়া থেকে যাত্রা শুরু করে। তথ্যসূত্রে পাওয়া যায় এই শিপে প্রায় 150 জন যাত্রী ও ক্রু ছিল এবং মোট 23টি দেশের মানুষ একই সাথে যাত্রা করছিলেন। হঠাৎ এক ব্যক্তি প্রচুর অসুস্থ হয়ে যায় এবং শিপেই তিনি কলাপস করে ফেলেন। প্রথম অবস্থায় লক্ষণ ছিল প্রচন্ড মাথা ব্যথা, জ্বর, পেট ব্যথা এবং ধীরে ধীরে তার ডায়রিয়ার লক্ষণ ধরা পড়ে। এই সকল কিছুর সাথে সাথে মোকাবেলা করার পাশাপাশি তার শ্বাসকষ্ট এবং হাঁপানির মতো সমস্যাও দেখা দেয় এবং এক সময় এই সকল কিছুর সাথে মোকাবেলা না করতে পেরে তিনি মৃত্যুবরণ করেন। স্ত্রী তার স্বামীর মরদেহ নিয়ে সাউথ আফ্রিকাতে যান এবং তাদের বাসায় ফেরার উদ্দেশ্যে একটি ফ্লাইটে উঠেন। ফ্লাইটে ওঠার ঠিক কিছুক্ষণ পর তিনি অসুস্থ অনুভব করেন এবং এক সময় এতটাই অসুস্থ হয়ে যান যে তাকে ফ্লাইট থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু এক সময় তিনিও মৃত্যুবরণ করেন। ঠিক একইভাবে শিপের আরো সদস্যরাও বমি, শ্বাসকষ্ট সহ একই লক্ষণে ভুগতে শুরু করেন এবং তাদের এয়ার করে হাসপাতালে নেওয়া হলেও সেখানে আরেকজনের মৃত্যু হয়। এই পর্যন্ত মোট 3 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ঠিক এর পরপরই রিসার্চ শুরু হয় এবং খোঁজ পাওয়া যায় এক পুরনো ভাইরাসের নাম, যা কিনা 90 দশক থেকেই মানুষের শরীরের ইমিউনিটিকে নষ্ট করে আসছিল এবং তার নামই হচ্ছে হান্টাভাইরাস। চলুন আগে জেনে নেওয়া যাক এই ভাইরাসটি কি এবং এর উৎপত্তি কিভাবে। আপনারা জেনে অবাক হবেন যে হান্টাভাইরাস নতুন কোনো ভাইরাস নয়। বিজ্ঞানীদের মতে এটি হাজার হাজার বছর ধরে ইঁদুর জাতীয় প্রাণীর মধ্যে ছিল। হান্টাভাইরাসের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে 1950 থেকে 1953 সালের দিকে কোরিয়ান ওয়ার চলাকালে। On 16 September, the 1st Marine Division moves through Incheon. This city is recaptured against relatively light resistance. সাউথ কোরিয়াতে যুদ্ধরত হাজার হাজার সৈন্য হঠাৎ এক অদ্ভুত রোগে আক্রান্ত হতে শুরু করে। সেই রোগের লক্ষণগুলো ছিল উচ্চ জ্বর, রক্তক্ষরণ, কিডনি সমস্যা এবং শক। প্রায় 3000-এরও বেশি ইউএন সৈন্য আক্রান্ত হয় এবং যার ফলে এই রোগটির নাম দেওয়া হয় কোরিয়ান হেমোরহেজিক ফিভার। কিন্তু সে সময় বিজ্ঞানীরা জানতেন না যে আসলে এর কারণটা কি। 1976 সালে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানী হো ওয়াংলি প্রথমবারের মতো ভাইরাসটি শনাক্ত করেন। তিনি এতে খুঁজে পান স্ট্রিপড ফিল্ড মাউস নামের একটি ইঁদুর, যার শরীরের লম্বা কালো বা গাঢ় দোরা দাগ থাকে এবং এটির মধ্যেই তিনি ভাইরাসটি সর্বপ্রথম শনাক্ত করেন, যার নাম রাখা হয় হান্টাভাইরাস। এই হান্টাভাইরাসটি সর্বপ্রথম হান্টান রিভার এলাকার কাছে পাওয়া গিয়েছিল এবং এই হান্টান নাম থেকেই পরে হান্টাভাইরাস শব্দটি আসে এবং এই ভাইরাসের নামকরণ এই শব্দটি দ্বারাই করা হয়েছে। এই ভাইরাস মূলত 2 ধরনের, একটি হচ্ছে HPS অর্থাৎ হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম এবং আরেকটি হচ্ছে HFRS যেটা হচ্ছে হেমোরহেজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম। চলুন জানা যাক এই দুইটির ব্যাপারে। HPS রোগে যারা আক্রান্ত
থাকে তাদের বেশিরভাগই ফুসফুস রোগে আক্রান্ত হয়ে থাকে। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা সর্বপ্রথম তীব্র জ্বর, শরীর ব্যথায় ভুগতে থাকে এবং সময় যত বের হতে থাকে তত ফুসফুসের মধ্যে পানি জমতে থাকে, যার ফলে শ্বাস নিতে সমস্যা হয় এবং একসময় তীব্র শ্বাসকষ্টে ভুগতে থাকে। অন্যদিকে HFRS দ্বারা আক্রান্ত ব্যক্তি অতি জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথায় ভুগে, কিন্তু তার পাশাপাশি মাঝে মাঝে রক্তক্ষরণও দেখা যায়, তবে এটি খুবই কম। এই ভাইরাস রক্তনালীর ভিতরে দেওয়াল ক্ষতিগ্রস্ত করে, যার ফলে রক্তনালীর লিকি হয়ে যায়। এর ফলে কিডনি পর্যাপ্ত অক্সিজেন বা রক্ত পায় না, যার ফলে যে কিডনি রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, যার কারণে বর্জ্য প্রস্রাব নিষ্কাশন কমে যায় এবং শরীরের মধ্যে টক্সিনের মাত্রা বেড়ে যায় এবং যার ফলে একসময় কিডনি ফেলিওর দেখা যায়। এইসব কিছুর পাশাপাশিও এখানে আরো একটি ভয়ঙ্কর ব্যাপার আছে বন্ধুরা। আপনাদের কি কোভিড-19 এর কথা মনে আছে? কোভিড-19 এর ক্ষেত্রে মূল ভাইরাস ছিল একটি, SARS-CoV-2। এই সেই ভাইরাস যেটি মিউটেশন হয়ে বিভিন্ন ভেরিয়েন্ট তৈরি করে, যেমন ডেল্টা, ওমিক্রন, আলফা ইত্যাদি। অর্থাৎ এইগুলো একই ভাইরাসের পরিবর্তিত রূপ, কিন্তু হান্টা ভাইরাসের ক্ষেত্রে ঠিক তার বিপরীত। হান্টা ভাইরাস আসলে এক ধরনের ভাইরাস না, বরং এটি একটি পুরো ভাইরাসের গ্রুপ বহন করে। দোহার্টি ইনস্টিটিউট ওয়েবসাইটের দিকে লক্ষ্য করুন, স্পষ্টভাবে লেখা আছে হান্টা ভাইরাস হলো ভাইরাসগুলোর একটি পরিবার বা গ্রুপ, যা পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে প্রধানত ইঁদুর এবং ছোট স্তন্যপায়ী প্রাণীদের সংক্রমিত করে। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হচ্ছে মানুষের শরীরেও একটি দুটি নয়, বরং একাধিক ধরনের হান্টা ভাইরাস দেখা যাচ্ছে। চলুন জানা যাক এই বিষয়ে। সর্বপ্রথম রয়েছে হান্টা ভাইরাস, যার লক্ষণ হলো জ্বর, শরীর ব্যথা, পিঠে ব্যথা, রক্তচাপ কমে যাওয়া এবং কিডনি সমস্যা হওয়া। অর্থাৎ এই ভাইরাসটি HFRS গ্রুপের অন্তর্ভুক্ত। এছাড়াও রয়েছে সিওল ভাইরাস। এটির লক্ষণ হলো শুরুতে ফ্লুয়ের মতো জ্বর হয়, তারপর শ্বাসকষ্ট এবং একসময় ফুসফুসে পানি জমতে শুরু করে, যার ফলে শ্বাস বন্ধ হয়ে আসে। অর্থাৎ এই ভাইরাসটি HPS গ্রুপের অন্তর্ভুক্ত, যেখানে ফুসফুসে পানি জমে ফুসফুসের শ্বাসনালী বন্ধ হয়ে যায় এবং শেষে রোগী শ্বাসকষ্টে ভুগতে থাকে। এছাড়াও বর্তমানে সব থেকে বেশি প্রভাব ফেলেছে অ্যান্ডেস ভাইরাস, যার লক্ষণ হচ্ছে জ্বর, শরীর ব্যথা, শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেন কমে যাওয়া। এবং রক্তে অক্সিজেন কমে যাওয়ার ফলেই কিডনি টিস্যু ক্ষতি হচ্ছে এবং যার ফলে বেশিরভাগ রোগীরই কিডনি ফেলিওর দেখা যাচ্ছে। এবং এই অ্যান্ডেস ভাইরাসটি বর্তমানে আমেরিকাতে দানবের মতো ছড়িয়ে পড়িয়েছে। New at 4, 17 remaining Americans aboard a cruise ship at the center of that hantavirus outbreak that has all of us at least. প্রায় 40টারও বেশি হান্টা ভাইরাস রয়েছে, যা বর্তমানে এশিয়া মহাদেশ সহ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়েবসাইটের মতে এশিয়া ও ইউরোপে প্রায় 1% থেকে 15% আক্রান্ত ছড়িয়েছে। অন্যদিকে আমেরিকায় 50% পর্যন্ত ছড়িয়েছে। বিশ্বে প্রতি বছর আনুমানিক 10,000 থেকে 1 লাখ মানুষ আক্রান্ত হতে পারে বলে জানিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবং সব থেকে বেশি রোগী পাওয়া যায় এশিয়া এবং ইউরোপ মহাদেশে। বন্ধুরা, অবাক করার বিষয় হলো এই ভাইরাসটি এত পুরাতন এবং এত ভয়াবহ হওয়ার পরও এর কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, অর্থাৎ এই রোগের কোনো চিকিৎসা নেই। এই রোগের একটি চিকিৎসা রয়েছে এবং সেটি হলো লাইফ সাপোর্ট। একমাত্র লাইফ সাপোর্টের মাধ্যমেই একটি মানুষকে সুস্থ করা সম্ভব। তাছাড়াও একটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর প্রতিকার কি, আর কেনই বা এত ভয়াবহ হওয়ার পরও মানুষের মাঝে তেমন কোনো সাড়া নেই বা আতঙ্ক নেই। আর এছাড়াও এই ভাইরাসটি কি অন্যান্য ভাইরাসের মতো ছোঁয়াচে বা এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যে ছড়ায় কিনা, চলুন জানা যাক। হান্টা ভাইরাস সাধারণত এক মানুষের শরীর থেকে আরেক মানুষের শরীরে ছড়ায় না, এটি ছড়ায় ইঁদুরের থেকে। তথ্য খাতেও একই কথাই উল্লেখ রয়েছে। এর পাশাপাশি এটিও উল্লেখ রয়েছে যে খুব বিরল ক্ষেত্রে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হতে পারে। যেমন আপনার পরিবারে কেউ যার সাথে আপনার খুব ঘনিষ্ঠ মেলামেশা রয়েছে, তাদের মধ্যে যদি কেউ আক্রান্ত হয় তবে আপনিও আক্রান্ত হতে পারেন। তবে এখানেও একটি কনক্লুশন রয়েছে, আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই অ্যান্ডেস ভাইরাসে আক্রান্ত হতে হবে, কারণ একমাত্র এই ভাইরাসই ছোঁয়াচে, অর্থাৎ হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন করতে পারে। অর্থাৎ আপনার ঘনিষ্ঠ ব্যক্তি যদি অ্যান্ডেস ভাইরাসে আক্রান্ত হয়, কেবলমাত্র সেই ক্ষেত্রেই আপনার কিছু রিস্ক থেকে যাবে আক্রান্ত হওয়ার। এছাড়াও এই ভাইরাসটি মূলত একদিনের মধ্যেই ছড়ায়, অর্থাৎ একদিনের বেশি অতিবাহিত হলে অথবা 2 দিনের বেশি অতিবাহিত হলে এই ভাইরাসটি ছড়ানোর যে প্রবণতা তা কিছু % থাকে, যা এত সহজে কাউকে ইফেক্ট করে না। অ্যান্টিভাইরাস ছাড়া অন্য কোনো স্ট্রেনে বা অন্য কোনো ভাইরাসের শাখায় এরকম কোনো তথ্যই পাওয়া যায়নি। অর্থাৎ এই ভাইরাস মানুষ থেকে মানুষে এত সহজে ছড়ায় না, যার কারণে এটি নিয়ে এত আতঙ্কের কিছু নেই।
তবে বন্ধুরা, রোগ বড় হতে আর কতক্ষণ? আমরা আমাদের দৈনন্দিন চলাচলে নানা রকম সমস্যার সমাধানে বিভিন্ন উন্নত প্রযুক্তি আবিষ্কার করেছি যেন আমরা তার সহজে মোকাবেলা করতে পারি। ঠিক তেমনি ভাবে রোগ বা যে কোনো ধরনের ভাইরাস নিজেদের মধ্যে শক্তিশালী হতে থাকে এবং একদিন এমন পর্যায়ে চলে যায় যেটা আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে হার মানিয়ে দেয়। যেহেতু এই রোগের কোনো চিকিৎসা নেই, সুতরাং এখানে একটি কাজ করা যেতে পারে এবং সেটি হলো প্রতিকার ও প্রতিরোধ। প্রতিকার অর্থাৎ কেউ যদি আক্রান্ত হয়েই যায় তাহলে কি করা যেতে পারে? এর একটি মাত্র সহজ উত্তর হলো আইসিইউ। আক্রান্ত ব্যক্তিকে সবসময় আইসিইউ সাপোর্টে রাখতে হবে, কারণ যে কোনো দরকার মুহূর্তে যেন ডাক্তার ব্যবস্থা নিতে পারে। যেহেতু এই রোগের কোনো ভ্যাকসিন নেই, সুতরাং এই রোগের থেকে বাঁচতে হলে সেই রোগীকে ইমিউনিটি সিস্টেম দ্বারা লড়াই করতে হবে। অর্থাৎ যার ইমিউনিটি সিস্টেম শক্ত থাকবে এবং লড়াই করতে পারবে, কেবল সেই বেঁচে ফিরে আসতে পারবে, এবং যারটি বিকল হয়ে যাবে সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তার জন্য আক্রান্ত ব্যক্তিকে সর্বক্ষণ আইসিইউ সাপোর্টে রাখতে হবে। এখন চলুন জানা যাক প্রতিরোধ বা প্রিভেনশন নিয়ে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, প্রতিরোধ মানে হচ্ছে কোনো রোগ বা বিপদ মোকাবেলা করার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা। ইংরেজিতে একে বলে প্রিভেনশন। নাম্বার 1, ইঁদুরের মল বা মূত্র পরিষ্কার জায়গা থেকে দূরে থাকা। যদি আপনার বাসায় ইঁদুরের বসবাস থাকে তাহলে তা নিষ্কাশন করুন। এমন কোনো স্থানে যাবেন না অথবা থাকবেন না যেখানে ইঁদুরের প্রভাব বেশি। নাম্বার 2, ধুলো ঝাড়ু না দিয়ে ভেজা পদ্ধতিতে পরিষ্কার করুন। ইঁদুরের মল বা ইউরিন অনেক সময় এই সকল ধুলোতে মিশে থাকে, যা ঝাড়ু দেওয়ার সময় ধুলো ছোট ছোট যে পার্টিকেল তা আপনার নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করে, যা আপনি বুঝতে পারেন না বা খালি চোখে দেখতে পারেন না। নাম্বার 3, খাবার ঢেকে রাখুন, যেন কোনো ইঁদুর বা প্রাণী আপনাদের খাবার খেতে না পারে বা খাবারে মুখ না দিতে পারে, কারণ অনেক সময় অন্যান্য প্রাণী থেকেও এই রোগটি আসতে পারে। তারা যদি আপনার খাবারটি গ্রহণ করে বা আপনার খাবারটি খায়, সেক্ষেত্রে আপনিও আক্রান্ত হতে পারেন। নাম্বার 4, হাত ভালোভাবে সাবান দিয়ে ধোয়া এবং আসবাবপত্র ভালোভাবে ধুয়ে রাখা। এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অধিকাংশ সময় আমাদের রান্নাঘর দিয়ে ইঁদুর বা তেলাপোকার বেশি প্রভাব দেখতে পাই। সুতরাং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে এবং নিজেকে সুরক্ষিত রাখতে আপনার উচিত সাবান দিয়ে হাত ধোয়া এবং আসবাবপত্র সাবান দিয়ে ধুয়ে রাখা, নয়তো আপনিও হতে পারেন এই ভাইরাসের শিকার। বন্ধুরা, বিজ্ঞান আজ অনেক দূরে গিয়েছে, এগিয়ে গেছে প্রযুক্তি, তবুও হয়তো পৃথিবীতে এখনো এমন এক ভাইরাস রয়েছে যেগুলো নীরবে মানুষের পাশে লুকিয়ে থাকে, আর হয়তো এই মুহূর্তে কোথাও না কোথাও তার সংক্রমণ শুরু হয়ে গেছে, যা আমাদের তথ্যের বাইরে। তবে আমাদের সকলের উচিত নিজেদের সৃষ্টিকতার উপর ভরসা রেখে নিজেদের এবং পরিবারের মঙ্গল কামনা করা এবং সকল কিছুর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে নিজেদের সুরক্ষিত রাখা, নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখা। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আপনাদের জন্য উন্মুক্ত, এবং এই ধরনের কন্টেন্ট পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আরো এডুকেশনাল এবং হরর ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে আমাদের এই 2টি ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ।